Sponsored by Nature Pure, rice bran oil and mustard oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা, 4th এপিসোডের বক্তা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মালা রায়। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির বাইরে আমরা ব্যক্তিগতভাবে বহুদিন ধরেই চিনি। যখন তিনি রাজনৈতিক বিরোধী দলের নেত্রী হয়ে ওঠেননি তখন থেকেই আমরা কিন্তু মমতাদির সংস্পর্শে বিভিন্ন অন্য সময় আমরাও রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি। সেই সময় যুব রাজনীতির মধ্যে দিয়ে তিনি তখন রাজনীতি হাতে করি বলা যায় সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে, এবং শুভদার বাড়িতে যেতেন, আমরাও যেতাম। আমরা ছাত্র নিয়ে কথা বলতে যেতাম আর যুবদের ব্যাপার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন। সেই সময় থেকে দীর্ঘ সেটা ধরুন প্রায় 77-78 ওই সময়ের কথা বলছি। তো তখনই দেখেছিলাম, তখন তিনি তখন সাংসদ হননি। তখন শুভদা তো ওনাকে টিনেও পাঠিয়েছিলেন, যুব প্রতিনিধি দলের একটা টিম পাঠানো হয়েছিল, তো সেখানে গিয়েছিলেন যুব কংগ্রেসের হয়ে। তো তখন তো তৃণমূল তৈরি হয়নি। তো তারপরে দীর্ঘদিন তার রাজনীতি সূত্র ধরে মিছিল মিটিং সব রকমই অর্গানাইজ করতেন, ছোটো ছোটো আকারে। এবং রাজনীতিটা তো তিনি যোগমায়া দেবী কলেজে তিনি শুরু করেছিলেন। সেই সময় থেকেই তাকে চিনি। পরবর্তীকালে রাজনীতিতে এসে আমরা তাকে অন্যভাবে দেখি। তখন তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। আমাদের যখন প্রথম আমরা 95-তে যখন দাঁড়ালাম বিশেষ করে পৌরসভায়, তখন কংগ্রেসই ছিল। সবাই মিলে তখন আলোচনা হলো। এই আমাদের ওই ওয়ার্ডটা যেটাতে আমি এখন পৌর প্রতিনিধি এখনও আছি, তখন তাকে বলা হলো যে কেমন ক্যান্ডিডেট হলে কেমন হবে। স্বতঃস্ফূর্তভাবে প্রিয়রঞ্জন দাস বলছে, স্বতঃস্ফূর্তভাবে সুব্রত মুখোপাধ্যায়, স্বতঃস্ফূর্তভাবে প্রদীপ ভট্টাচার্য এইসব কমিটিতে ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই বললেন হ্যাঁ ও পলিটিক্যাল মেয়ে, ছাত্র রাজনীতি করা। এখন তাকে তিনি সেই সময় সবাই মিলে আমরা যখন দাঁড়ালাম, তারপরে বহু ঘটনা গেছে, মানে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক কর্মসূচিতেও যেমন দেখেছি, আবার বাড়ির পরিবেশে তিনি আমাদের যখন ডেকে পাঠাতেন তখন ব্যক্তিগতভাবে তার একটা স্নেহ ভালোবাসা একটা অফুরন্ত, সেটা মানে অনেক মানুষের মধ্যেই আমরা দেখি না। রাজনৈতিক নেতার নেতৃত্বের পক্ষে তো দেখাই যায় না, খুব রেয়ার। মানে খুব তার একটা বিশেষ গুণ, তিনি যখন ব্যক্তিগতভাবে ডেকে পাঠাতেন তখন ব্যক্তিগত পরিচয়ের কথা, ব্যক্তিগত বাড়ির কথা আলোচনা, যেটা সব কম রাজনীতিবিদরাই আলোচনা করতেন। ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন। আর মাসিমা মানে তার মার একটা ভীষণ মানে একটা স্নেহ আমাদের ওপর, সকলের ওপরে ছিল যারা আমরা যেতাম তার বাড়িতে। তা আমাদের মমতাদি ডেকে পাঠিয়েছেন, আমরা গিয়েছি। সেই সময় মাসিমা বললেন আমার মেয়েরা ছেলেরা সব খাচ্ছে, ছেলের বউরা খাচ্ছে, তোমরাও এক গ্লাস খাও। তা আমরা বলতাম মাসিমা খেয়ে এসেছি, তা সত্ত্বেও দিদি বলতো মা বলছে তোমরা খেয়ে নাও। তা ওই জোর করেই প্রায় তিনি মুখে তুলে দিতেন মাসিমা। এইটা খুব এনজয় করতেন দিদি আর কি। মানে এগুলো একদম ব্যক্তিগত ছোটো ছোটো ঘটনা, ছোটো ছোটো আলাপচারিতা। তারপরে রাজনীতি ছাড়াও ধরুন নরসিমা রাও আসবেন, বললেন, ফোন করলেন মালা নরসিমা রাওকে কী গিফট দেওয়া যায় তার বাড়ির জন্য, এটা একটু ভালো করে কেনো, তুমি মানে দোকানটা খুব মানে বাজারটা খুব সুন্দর করো, আমার খুব পছন্দ হয়। তা আমি ওই গড়িয়াহাট ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে সব নরসিমা রাওয়ের জন্য, তার বাড়ির জন্য সব জামা কাপড় সব কেনা হলো, তার বাড়িতে পৌঁছে দিলাম। তখনও তিনি বিরোধী নেত্রী সেইভাবে, মানে তখন যুদ্ধ হচ্ছে আর কি, মানে একদিকে কংগ্রেস একদিকে মমতাদি, সবাই তখন কংগ্রেসেই। সেই মানে মমতাদি তখনও মানে ঠিক সেইভাবে তখনও প্রতিষ্ঠিত নেত্রী তৈরি হয়নি, কিন্তু দিল্লিতে যাতায়াত আস্তে আস্তে বাড়াবার ফলে তার সকলের সাথেই পরিচিত হচ্ছিলেন।
তারপরে যখন তৃণমূল তৈরি হয় সেই ছোট ছোট ঘটনাগুলো মনে পড়ে, যখন যেদিন তৈরি হলো আর কি 1997 সালের 8ই মার্চ, এবং সেদিনকে যদিও 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু রেজিস্টার ডেট হিসেবে ওইটা বলা হয়, কিন্তু 97 সালে মার্চ মাসে তিনি যখন ইনডোর আউটডোর হলো, এবং ইন্ডোরের সীতারাম কেশরী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করছিলেন, তা আমাকে তার 7-8 দিন আগে বললেন, মালা তুমি তোমার কাউন্সিলের প্যাডটা নিয়ে আমার বাড়িতে চলে এসো। তো তাই আমি বললাম যে কেন দিদি প্যাডটা, আমি বলে নিয়ে শোনা দরকার আছে। বললে তুমি একটা কাজ করো, ইয়েকে জমা দাও, কী বলে, তুমি এটা ডিফেন্সে পেট্রোলিয়ামে তুমি একটা জমা দিয়ে দাও। এইরকম বহু ছোটো ছোটো ঘটনার দিয়ে আমাদের যেমন ব্যক্তিগত ব্যাপারটাও ভীষণই প্রবল ছিল, ব্যক্তিগত টাচ, পুজোয় জামা কাপড় পাঠানো থেকে শুরু করে সময় সময় কোনো ভালো জিনিস, বিদেশ গেলে কোনো জিনিস, মানে এগুলো খুব টাচ করে। একজন নেতা বা নেত্রী যখন পার্সোনাল টাচ রাখে তখন সেটা খুব অভিভূত হয়ে যেতে হয়। এবং বিদেশে গেলেও মানে কোনো গিফট আনলে সেগুলো ডেকে দেওয়া বা পাঠিয়ে দেওয়া কাউকে দিয়ে, সেগুলো খুব ছোটো ছোটো টাচ সবার ক্ষেত্রেই করেন। এটা খুব ভালো লাগে, শুধু আমার ব্যক্তিগত আমার ব্যাপারে বলছি না, এটা আমি সমস্ত ক্ষেত্রে, পুজোয় এখনও সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে নেত্রী থেকে শুরু করে, এই যে মনে করে করে এই যে এমন জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাইকে এই যে দেওয়া। আর একটা জিনিস ভীষণ তার ভালো দিক, সেটা হচ্ছে যে আমি তাকে অনেক মানুষের একটা ভালো জিনিস সঙ্গে সঙ্গে হাতের কাছে পেলে মানুষ তো অন্তত একবেলার জন্য বাড়ি নিয়ে যায়, তারপরে পছন্দ না হলে বা অন্য প্রয়োজন না থাকলে হয়তো অন্য কাউকে দিয়ে দেন। কিন্তু আমি এটা লক্ষ্য করে দেখেছি যে মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন তো সঙ্গে সঙ্গে সেটা আবার অন্য কাউকে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, মানে লোভ জিনিসটা আমি তার মধ্যে দেখিনি, যে এইটার প্রতি একটা আকর্ষণ, লোভ, এটা আমি একদমই দেখিনি। এবং মানে আমরা যেমন কি একটু উল্টে পাল্টেও দেখি জিনিসটা কীরকম, বা ধরুন অন্যরাও দেখে, অন্যরাও রেখে দেয়, মানে এইটা ভীষণভাবে মানে তার একটা বিশাল দিক। এবং যে যা চায়, যে যা হয়তো এখন তাৎক্ষণিক রেগে গেলেন ঠিকই, কিন্তু তার প্রতি, কিন্তু আবার কিছুদিন পরে আবার ভীষণভাবে ভুলেও গেলেন। এই ভোলাটা অনেক রাজনৈতিক লোকরা কিন্তু অনেক সময় ভোলে না, মনে মনে রেখে দেয়, কিন্তু শুনে ভুলে গিয়ে আবার তাকে ভীষণভাবে একটা ক্ষমার একটা প্রতিমূর্তি আমি তার মধ্যে ভীষণভাবে লক্ষ্য করি, সেটা আমি দেখেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একজন নেত্রী, অত বড় নেত্রী, তার ওই দিকটাও যেমন আছে, একটা ব্যক্তিত্ব, তার একটা রাজনীতি করার একটা জোর, ভীষণ অসম লড়াই করতে পারেন, অসম, মানে যেটা মানে সাধারণ মানুষ সাধারণত পারেন না। যখন একটা কোথাও ধরুন যখন আমরা এই সিঙ্গুর আন্দোলনের সময় তাকে অনশন যেমন করতে দেখলাম দীর্ঘদিন, এবং সেই আবহাওয়া যেরকম ছিল, এত মশা, এত কিছু, লোকে পালিয়ে আসছিল, 2 দিন থাকার পরও হাঁসফাঁস করছিল, কিন্তু এই কনস্ট্যান্ট বসে থাকা, একটা সমাধান না হওয়া অবধি। এমনকি এই যখন স্প্ল্যান্ডেও যখন তিনি তখন ধর্ণা দিলেন, এই ধর্ণার দিনগুলোতেও দেখেছি নিয়ম করে কর্মসূচি রেখে ছেলে মেয়েদের বা সংগঠনকে চাঙ্গা রাখতে কী করে হয়, প্রতি মুহূর্তে একটা প্রোগ্রাম থ্রো করে তিনি যে এই যে মানে তার ছেলে মেয়েদের বা তার দলের ছেলে মেয়েদের বা ধরুন সংগঠনকে একদম চাবুকের মতো রাখতে হয়, সেটা কোনো নেতা নেত্রীর মধ্যে আমি এতটা দেখিনি।
लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तभी कामयाबी हम लोग सब हो सकता है। সাময়িক কিছু কিছু নেতা নেত্রী ওঠেন, তারা কর্মসূচি রাখেন ঠিকই, কিন্তু তার ধারাবাহিকতাটা থাকে না, যেটা তৃণমূলে আমরা সবসময় লক্ষ্য করি যে সেটা থাকে, মানে আছে, এবং দিদির জন্যই আছে। দিদির নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে, যখন বিরোধী দল ছিল সিপিএম যখন সরকারে ছিলেন, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তখন তিনি বলতেন যে ইয়ে করতে কী বলে, আজকে মুখে কাপড় কালো কাপড় দিয়ে যাবে, আজকে তোমরা এই প্রোগ্রাম এই সূচি নেবে, তার সঙ্গে তোমরা ব্যাচ পড়ে যাবে, কি মুখ বন্ধ করে যাবে, কি দোকানে গিয়ে বসে পড়বে, মানে এই যে ধরুন নতুন নতুন সব কিছু নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভাবনা, প্রতিবাদের ধরনটাকে পাল্টানো, এটা মমতাদি ভীষণভাবে মমতাদির কাছ থেকে আমরা শিখেছি। এবং ওই যে বললাম খুব সুন্দর করে তিনি মানে এই যে মনে মনে রেখে সকলের খবর নেওয়া, গেলেই সকলকেই, শুধু আমি বলি না, যে দিকটা দেখেছি সবাইকেই, ছেলে মেয়ে কেমন আছে, তার বাড়ির সব কেমন আছে, এত বড় নেত্রী কিন্তু এত খবর রাখার কিন্তু সচরাচর কেউ করে না। তার বাড়ির খোঁজ, তার পরিবারের খোঁজ, তার ছেলে মেয়ের খোঁজ, সবটাই কী করছে এখন ছেলে মেয়ে, এই সব মানে ভীষণভাবে সেটা আমরা দেখেছি এবং সেটা আকর্ষণ করতো খুবই, তো এবং করেও, এখনও করে। এনজয় করে বেড়াবো, গভর্নমেন্টের চলমান এনজয় করে বেড়ানো নয়। আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছি, আমি কোনো এনজয় করিনি, আমি আজ পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি, বেড়াতে যাইনি, আজ পর্যন্ত গভর্নমেন্টের এক পয়সা নিইনি। কে জানে কার জীবনে কি আছে। ঠিক প্রোগ্রামের আগের দিন যারা কর্মসূচি নিয়েছে তাদেরকে একটু বলে দিতেন, তাদেরকে গিয়ে একটু বলে দিতেন তোমরা এইভাবে নেবে, আগের থেকে ফোরকাস্ট করতেন না। যদি কেউ সেটা গতিপথ আটকে দেয়, কেউ পুলিশ থেকে, প্রশাসন থেকে, বা ধরুন তিনি যেটা প্ল্যানিং প্রোগ্রাম সবটা নিজে নিজেই নিতেন। তার কাছ থেকে নতুন নতুন প্ল্যানিং আমরা শিখতাম। মাথায় রাখবে কুল 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 তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট সবাই জোড়া ফুল, ঠিক আছে। এরকম বহুদিন গেছে, বহু কর্মসূচি গেছে, বহু ব্যক্তিগত টাচ গেছে। বিয়ে বাড়ি, আমার মেয়ের বিয়ের সময় যেমন দেখলাম, একবার বলতেই তিনি ছিলেন, তো তখন ব্রিগেড ছিল 2019-এ, নিজে বলে এই সময় কেউ বিয়ে করে, এত ব্রিগেড, ব্রিগেড তো যে 3 মাস আগে পরিকল্পনা, আর আমার মেয়ের বিয়ে তো 1 বছর আগে থেকে পরিকল্পনা, তো আমি কী করবো, ডেটটা চেঞ্জ করতে পারছি না। कितना गोली चलाओगे, इतना अंडर एस्टिमेट मत करो भैया। आगे ছিল চায়ওয়ালা, এখন হচ্ছে চৌকিদার। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, हिंदुस्तान रहेगा, यूनाइटेड इंडिया रहेगा। বাঙালিদের তাড়ানো এত সহজ নয়। দেখি ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি এসেছিলেন, এসে আশীর্বাদ করে গেছেন, সব কিছু করে গেছেন। এটা শুধু বলবো না যে সবারকে এই যে মনে রেখে রেখে এত কর্মসূচির মধ্যেও প্রত্যেকের বিয়ে, শাদি, অন্নপ্রাশন সব রকম যে যেরকমভাবে ইনভাইট করে, নিজে যতটা পারেন নিজে যাওয়ার চেষ্টা করেন। অন্য নিজে যদি কোনো সময় ফেল করেন বা বাইরে থাকেন, তখন হয়তো পরিবারের কাউকে পাঠান, কিন্তু কখনোই পাঠান না, এটা হয় না। এই ছোটো ছোটো ব্যাপারগুলো, ছোটো ছোটো টাচ, এগুলোই। যেমন এই কালী পুজোর সময় এই যে সকলকে একটা আটপৌরের শাড়ি পরে তার বাড়িতে কালী পুজোর সময় বহু মানুষের সমাগম হয়, প্রত্যেকে প্রসাদ পেল কি না, প্রত্যেকেই মানে ঠিকমতোভাবে পুজোয় অংশগ্রহণ করতে পারলো। কারণ নবনীলের এই যে আমরা বৃদ্ধা মহিলাদের নিয়ম করে ষষ্ঠীর দিন এই কজন ভাবে বলুন তো কাপড় জামা দেওয়া, তাদেরও একটা, ছেলেমেয়েরা যেহেতু বাইরে থাকে, ছেলেমেয়েরা যেহেতু ইয়ে করতে পারে না, মানে আসতে পারে না, তাই জন্য নিজে একটা কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় নিয়ে তাদের অ্যাটেন্ড করেন, কালী পুজোর দিন বাড়িতে ডেকে পাঠান তার কালী পুজো দেখার জন্য, বা ধরুন অন্য কোনো জায়গায় নিয়ে তাদের একটু বেড়াবার থাকলে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এইগুলো মানে ভাবা যায় না এগুলো। আর তাছাড়া তিনি আবার নিজে একটু রান্না করেন সেদিন, নিজের ভোগটা, আসল ভোগটা, সেই ভোগটা খাওয়ার জন্য অনেকেই খুব প্রত্যাশী থাকেন। তো সেটা নিজে হাতে উনি মানে আমাদেরও অনেক সময় গালে ভরে দিয়েছেন, মানে যেটা আশাই করা যায় না। আমরা তো হাত পেতেছি, হাঁ করো, আমরা বিশাল একটা হাঁ করলাম, মুখে পড়ে দিলেন, মানে এরকম আর কি। আর কত কত কথা বলবো, সে মানে অফুরন্ত কথা।
সচরাচর সব রান্না একবার দিল্লি গিয়েছিলাম, আমার মনে পড়ে দিল্লি যাওয়া হয়েছিল, আমরা একটু গিয়েছিলাম এমন জায়গায় যেখানে আমরা মাছ ফাছ খুব একটা পাইনি, চিকেন ছাড়া পেতাম না। তা ফিরে এসে দিল্লিতে যখন আমরা ফিরলাম, বোধহয় সিমলা, কুলু, মানালি এই ধরনের ওইসব জায়গায়, হিমাচল প্রদেশ সব গিয়েছিলাম। দিল্লিতে ফিরলাম, দিদি তখন সাংসদ দিল্লিতেই ছিলেন। তা ভাবলাম দিল্লিতে দিদি আছে, দিদির সঙ্গে দেখা করে যাই। তা আমরা পরিবারের, আমি আমার হাজব্যান্ড দুজনেই গেলাম। গিয়ে দাও বললাম, এই কথায় বললাম, দেখুন খাওয়ার খুব অসুবিধা হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, এইরকম একটা চিকেন ছাড়া ভালো করে কিছুই পাওয়া যায় না। বলে দাঁড়াও, বললো তোমার ছেলে মেয়ে এসছে? বললাম হ্যাঁ ছেলে মেয়ে আছে, ওরা বঙ্গভবনে আছে। বলে আরে এখানে নিয়ে এসে তো উঠতে পারতাম, আমরা এতগুলো ঘর, কী হবে এতগুলো ঘর? বললাম যে না ওরা আমরা ওখানেই ব্যবস্থা করেছি। দাঁড়াও, এই কাজল মানে যে 69-এ কাউন্সিলর ছিলেন সুখদেব বাবু, তাকে বললেন এই তুমি একটা টিফিন কেরিয়ার নিয়ে এসো তো। হ্যাঁ, টিফিন কেরিয়ার আবার সাজিয়ে গুছিয়ে সেদিন ও চিত্তরঞ্জন পার্ক থেকে প্রচুর ভালো পাবদা মাছ নিয়ে এসেছিলেন, নিজেই রান্না করেছে। এবং সব পাবদা মাছ দিদির বোধহয় খেতে একটু ভালোবাসে, আমি যেটুকু দেখেছি। তা মানে আমি বললাম দিদি তোমার জন্য পাবদা মাছ এনেছেন, আমরা কেন নিয়ে যাব? বলে না হবে না, সবাই মিলে খেতে হবে। বলেছে দিদি না কাজলদার জন্য রাখলেন না নিজের জন্য রাখলেন, কড়ায় যতগুলো ছিল সব কটা আড়িতে ঢেলে দিয়ে বলো যাও নিয়ে যাও। আমি তো লজ্জা পাচ্ছি। আমি কাজলদা ভাবছে, কাজলদার মনটা খারাপ, সে বেচারি দিল্লির বাজার থেকে অতগুলো মাছ কিনে নিয়ে এসছে, সে একটু মনক্ষুণ্ণ হয়তো মনে হচ্ছে। আমি কাজলদাকে ঘটনাটা পরে বলেছি, কাজলদা কী রাগ হচ্ছে আমাদের ওপর বোধহয়। হ্যাঁ, বলছে যে কিন্তু আমরা না করছি, দিদি শুনবে না, কিছুতেই শুনবে না। দিদি রেখে দাও, আমরা 4 জনের 4 পিস হলেই যথেষ্ট। আর সেরকমভাবে আমি তোমাকে তাহলে গল্পটা বলতামই না, এরম জানলে। সবগুলোই প্রায় 15-16 পিস ছিল, পুরোটাই দিয়ে দিলেন। এবং দিয়ে বলে আজকে খাবি, কালকে খাবি। পাবদা মাছ খেয়ে তো আমরা মানে ঘেন্টা ধরে যাবে, এত পাবদা মাছ দিয়ে পুরোটাই দিয়ে দিলেন। বলে ও ঠিক আছে, কী আছে কাজল আবার নিয়ে আসবে পরে। মানে এইরকম মানে এত টাচি মানে এই ব্যাপারগুলো যে, এবং এত মানে মনে পড়ে এক একটা ঘটনা, বহু ঘটনাই হয়েছে, তার মধ্যে এই 2-1টা ঘটনা ভীষণভাবে ইয়ে হয়। তাই আমরা এসে রাত্রিবেলা এসে গল্প করছি, যখন খেতে বসেছি তখন বললাম যে দেখো আমাদের জন্য আমরা গেলাম বলে দিদির পাবদা মাছটা খাওয়া হলো না। তো আমরা আবার পরের দিন ওই টিফিন ক্যারিয়ারটা নিয়ে অন্য জিনিসপত্র দিয়ে দিদির বাড়িতে দিদিকে লুকিয়ে, কারণ দিদি জানতে পারলে আর ওটা নেবে না। আমরা আবার দিদির ওই খড়গ সিং মার্গের ফ্ল্যাটে দিয়ে এলাম। হ্যাঁ, যার যে ওর লতা বলে একটি মেয়ে ছিল মানে ওখানে দিল্লিতে, লতাকে বললাম আমরা দিয়ে গেছি, এরকমভাবে বলবে না, তুমি এটা দিদিকে এলে দিয়ে দেবে। দিদি জানতেই পেরেছিলেন। সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের অংশ মানে তখন তো কংগ্রেস লড়তো না সিপিএমের বিরুদ্ধে, একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার জন্য এত লোক তৃণমূলে যখন দল হলো নতুন জয়েন করে গেল। তার কারণ হচ্ছে দিদির লড়াইয়ের পটভূমিগুলো কী হবে। আর সিপিএমের বিরুদ্ধে মানুষ তখন বীতশ্রদ্ধ, এই ভীষণভাবে দিদি এটা বুঝতে পারেন মানুষ কখন কোন দলের প্রতি কোন নেতাদের প্রতি মানে ভীষণভাবে তারা বীতশ্রদ্ধ হচ্ছে, এই হাওয়াটা তিনি বুঝতে পারতেন। তাই সব মানুষকে কর্মসূচি নিতেন, ব্রিগেডে কর্মসূচি নিলেন, বিশাল লোক হলো কংগ্রেসে থাকাকালীন, তখন কিন্তু বিশাল লঙ্ঘন। তারপরে ওই বিদায় ঘণ্টা বাজানো হলো, সেই ঘটনাগুলো সবারই মনে আছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জোরালো গলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস মানে প্রতিবাদের ভাষা, তৃণমূল মানে প্রতিরোধ, তৃণমূল মানে বাধা মানে না, তৃণমূল মানে ভয় মানে না, তৃণমূল মানে রক্তচক্ষুকে ভয় পায় না। তৃণমূল ভয় পায় শুধু মানুষকে আর কাউকে নয়। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, সবাইকে অনুরোধ করি আসুন জোট বাঁধুন, তৈরি হন এবং জোট বেঁধে তৈরি হয়ে আগামী দিন ভারতবর্ষকে মুক্ত করবার জন্য বাংলার ভূমিকা আছে। এই বাংলা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, এ বাংলা সংস্কারে পথ দেখিয়েছে। আগামী দিন বাংলাই রক্ষা করবে সারা ভারতবর্ষকে। যত মত তত পথ।
মনে রাখবেন এই বাংলায় পারবে। এইসব নিয়ে সিপিএমের বিরুদ্ধে প্রচুর লড়াই। কি ছাত্র যৌবন, আপনারাই তো ভবিষ্যৎ, আপনারাই তো নবযৌবন, আপনারাই তো প্লাবন, আপনারাই তো প্রাণের স্পন্দন, আপনারাই তো গভীরতা, আপনারাই তো মাটি শিকড়, আপনারাই তো মা মাটি মানুষ। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, বয়োজ্যেষ্ঠদের দোয়া নিয়ে, তাদের সম্মান জানিয়ে এই লড়াইটা করতে হবে। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না ভাই ভাই, আমরা জীবন দিতে রাজি আছি, দেশকে টুকরো করতে দেব না। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব মানুষকে নিয়ে চলবো। रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल कांग्रेस से होता है और किसी से नहीं। মনে রাখবেন, আমাদের এই আন্দোলনে जो हमसे टकराएगा और चुरचुर हो जाएगा। साल फारोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू एक कतील में है। টাকা শাখা সংগঠন দিয়েও আমিও তখন মহিলাকে, আমি যখন তৃণমূল পরে তৈরি হয়েছিল আমাকে মহিলার দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসে। তো আমাদের নিত্য নতুন কর্মসূচি দিতেন, নিত্য নতুন। আজকে এখানে, কাল ওখানে, পরশু ওখানে, আজকে সল্টলেকে, যদুর বাড়ির সামনে কখনো, মানে এইরকম বহু কর্ম। রাইটার্স বিল্ডিংয়ে তো মানে আকচার প্রোগ্রাম হতো, বিধানসভায় হতো। তার সুতরাং বিরোধী দলের যে ভূমিকা থাকা উচিত ভীষণভাবে সেগুলো করতেন রেগুলার। তা নাহলে আজকে করলেন আবার 1 মাস পরে আবার নতুন কর্মসূচি দিলেন, তা নয়। কিন্তু 1 মাসের মধ্যেই হয়তো 8-10টা কর্মসূচি দিয়ে দিলেন। বিভিন্ন শাখা, যুবকে কখনো দিলেন, ছাত্রকে কখনো দিলেন। রাগ তো একটুখানি অবশ্যই রাগ, মানে রাগ মানুষের থাকে। কারোর উপর হয়তো খুবই রেগে গেলেন, হয়তো তাকে একদম পছন্দই করলেন না, কথাই বললেন না, কিন্তু পরক্ষণেই আবার তাকে মনে পড়লে তাকে আবার বাড়িতে ফোন করে বললেন ঠিক আছে দেখো একটু কিছু মনে করো না, অমুক তো শোক, ঠিক আছে। মানে এই যে ভুলে যাওয়া, এটা কম নেতৃবৃন্দর কাছে। আমি তো বহু নেতা দেখেছি, আমি এটা নির্দ্বিধায় বলি, দিদির মধ্যে এই প্লাসটা বিশাল। মানে চট করে রেগে গেলেন, ঠিকই রেগে যান, একটু চট করে রেগে যান। কোনো অড কথা শুনলে বা একটু উল্টো কথা শুনলেন, নিজে যেটা চাইছেন তার বিরুদ্ধে কথা শুনলে হয়তো একটু রাগ করে, কিন্তু পরক্ষণেই যখন বুঝে যান যে অহেতুক রেগে গেছেন, সঙ্গে সঙ্গে আবার তাকে ডেকে নিয়ে কীভাবে আলোচনায় আনা বা তাকে আশ্বস্ত করা যায় আমি ঠিক আছে, তুমি কিছু মনে করো না, এরকম আর ছেড়ে আর কি। ঠিক মানে ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, দায়িত্ব নিয়ে করো, আরও ভালো করে করো, এরকম আর কি। মহিলাদের প্রতি ভীষণই তো তিনি খুব শ্রদ্ধাশীল। তার কারণ মহিলা রাজনীতি অনেকে এখনও দেখুন মহিলা বিল পাস হয়নি, লোকসভা বলুন, বিধানসভায় বলুন, যে 33% মহিলা ভোট, মানে মহিলা প্রার্থী রাখা দরকার, এটা তো কখনোই কোনো রাজনীতি দল এখনও মহিলা বিল লোকসভায় পাস হয়নি। এবং ফলে বহু সরকার এসেছে গেছে, এখনও পাস করেন। কিন্তু দিদি যখন তার নিজের তৃণমূল তৈরি হওয়ার পর যখন মহিলা প্রার্থী দিতেন, তখন কিন্তু ওই পার্সেন্টেজটা মাথায় রেখে দিতেন। হ্যাঁ, মানে মহিলাদের একটু প্রায়োরিটি দিতে হবে। তাই সরকারে যখন এলেন, কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে শুরু করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, মানে এত টাচি প্রোগ্রাম, মহিলাদের কথা ভাবা। সত্যি কথা, একটা গ্রামের মহিলা 500 টাকা মাসে পাওয়া মানে অনেকখানি পাওয়া। হয়তো তার পরিবারের কারো কাছ থেকে 10 টাকাও তিনি পান না। 25 টাকা একটু সিনেমা দেখার জন্য, এখন সিনেমার টিকিটের দাম বেড়ে গেছে, হয়তো সেই টাকাটাও পান না। মানে সেটা চাইতে গেলে তার ভীষণভাবে এরও তার কাছে চাইতে হয় টাকাটা, এবং সেটা খুব গ্লানিকর। অনেক সময় ছেলে দেয় না, কি তার হাজব্যান্ড দেয় না, কি তার বাড়ির অন্যান্য আত্মীয় দেয় না। তখন সেটা তার পক্ষে, সেটা হয়তো ধরুন তিনি তার নাতিকে 2টো লজেন্স কিনে দেবেন, সেটাও পারেন না নিজের অর্থনৈতিক স্বাধীনতা না থাকার জন্য। সেজন্য এইটা যেটা ফিল করেছেন, গভর্নমেন্টের হয়তো টাকা যাচ্ছে অনেক, এটা ঠিকই, কিন্তু প্রত্যেকের জন্য কোনো বার নেই, সবাই পেতে পারে। ফলে যাদের ক্ষমতা আছে মাসে 500 টাকার অনেক বেশি, তারাও যেমন এই সুযোগ নিয়েছেন, তাদের অবশ্য আমি মনে করি সেসব যারা সুযোগ নিয়েছে তাদের এই সুযোগটা আরও গরিবদের জন্য ছাড়া উচিত। এই কর্মসূচিগুলো সব মহিলাদের দিকে তাকিয়ে দিয়েছেন। সরকারে আসার পর 50% মহিলা, এই যে তিনি ক্ষমতা এসেই করলেন, একটা পার্সেন্টেজ দাঁড়াবে, মানে মহিলা সংরক্ষিত আসন থাকবে। মহিলাদের বিধায়ক করেছেন, মেম্বার সদস্যা করেছেন লোকসভায়, রাজ্যসভায়, একটা পার্সেন্টেজ সবসময় ভেবে রাখেন। বা ধরুন পঞ্চায়েত সমিতির প্রধান করেছেন, বা ধরুন কাউন্সিলর তো করেইছেন। আমাদেরও এখানে বহু কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য পৌরসভায় সব জায়গাতেই তিনি মহিলাদের খুব প্রাধান্য দিয়েছেন, যেটা অন্য কোনো
কোনো নেতা, কোনো নেত্রী বা অন্য কোনো দল এটা কখনো এই উদারতা দেখাননি, এক্সেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তার মহিলাদের প্রতি আমি খুব সম্মান বলতে পারেন। এবং খুন খারাপি হোক, অমুক হোক, তুসুক হোক, 56,000 লোক 34 বছরে খুন হয়ে গেছে। আমাদের কর্মী থেকে শুরু করে সাধারণ লোক 56,000 পিপল। তো এখানে দেখুন আজকে প্রায় এতদিন 11 বছর হয়ে গেল, আমরা সেইভাবে কোনো মহিলাদের প্রতি খুনোখুনি রাজনীতি কখনো আমরা এটা ফিল করি। মহিলাদের একটু প্রাধান্য দেওয়া, তাদেরকে সেইভাবে দেখা, সেই চোখে দেখা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি যে দেখিয়ে দিয়ে গেলেন। এটা আর আগামী দিন আর কোনো নেতা নেত্রী করবেন কি না আমার সন্দেহ আছে। প্রচুর ছবি এঁকেছেন, প্রচুর লিখেছেন, প্রচুর বই তার বেরিয়েছে, এবং সেটা যে তিনি কি করে সময় বার করেন এটাই আমাদের কাছে, কারণ আমরা সাধারণত বাড়ির কাজ করে, বাইরের কাজ করে সময় পাই না এই কাজগুলো কখন করব। হয়তো তিনি বিবাহিত না হওয়ার জন্য হয়তো কিছুটা এক্সট্রা সময় বার করতে পারেন হয়তো, কিন্তু তার জন্য তার তো অন্য কাজ আছে, অন্য চিন্তা আছে, এত মানুষের জন্য ভাবনা আছে। তার বাইরেও যে তিনি সময় বার করতে পারছেন, এটা মানে এত 100টারও বেশি বই তিনি বার করেছেন সব কিছু দিক দিয়ে। আবার এটা নিজে গান বাজনা পছন্দ করে, সাংস্কৃতিক ব্যাপারটাও তার কাছে খুব প্রবল, এটাও দেখেছি। মানে সেটাও খুব সমানভাবে গুরুত্ব দিয়ে ভাবেন, বা সেই ধরনের লোকদেরও খুব পছন্দ করেন। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তার মধ্যে একটা সাংস্কৃতিক ব্যাপার আছে, আমি দেখেছি একটু গান বাজনা, অমুক তুসুক সবটাই খুব পছন্দ করেন। ফলে এই সিনেমা শিল্প, যাত্রা শিল্প, বা ধরুন আমাদের তিনি ক্ষমতায় আসার পরে এগুলোর প্রতি ভীষণভাবে থিয়েটার শিল্প সব নজর দিয়েছেন খুব। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে বাইরে সবাইকে আনা, অতিথিদের এনে গুরুত্ব বাড়িয়ে দেওয়া, এগুলো তিনি সবসময় চেষ্টা করেছেন। এই দিকগুলো ভাবনার মতো, দেখার মতো, অনেক কিছু তার কাছ থেকে শেখার। রাজনীতি হিসেবে, রাজনীতির নেত্রী হিসেবে তার রাজনীতির পাশাপাশি তার সঙ্গে সঙ্গে তার এই ছোটো ছোটো টাচ, ছোটো ছোটো অনুভূতি, ছোটো ছোটো ভাবনা, এগুলো ভীষণভাবে আকৃষ্ট করে। সেটা আমাকে ভীষণ আকৃষ্ট করে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।